আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। বরাবরের মতন এবারও আমি তোমাদের মাঝে চলে আসলাম। প্রথমে আমি আমার পরিচয়টি দিয়ে দিচ্ছি। আমার নাম আনিকাত হাসান তাসু। আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে ৪র্থ বর্ষে এবং আমি উদ্ভাসের একজন বায়োলজি ইনস্ট্রাক্টর। আজকে আমরা তোমাদের কোষ বিভাজন চ্যাপ্টারের মাইটোসিস সম্পর্কে একটু ছোট্ট করে জানবো। চলো তাহলে আমরা আজকে শুরু করি। আচ্ছা, তো মাইটোসিস সম্পর্কে জানতে হলে আমাদের ফার্স্টে জানতে হবে যে মাইটোসিস যে জিনিসটা সে জিনিসটা কি। মাইটোসিস হচ্ছে এক প্রকার কোষ বিভাজন। মাইটোসিস কি? এক প্রকার কোষ বিভাজন। আমাদের যে হিউম্যান বডি বা তোমার যে এনিম্যাল বডি বা প্ল্যান্টস বলো, আমাদের লিভিং অর্গানিজম বা আমাদের যে জীব, আমাদের জীবের তিন ধরনের কোষ বিভাজন দেখা যায়। এই কোষ বিভাজন দ্বারা আমরা কি করি? একটা মাত্র কোষ থেকে আমরা অনেকগুলা কোষ তৈরি করতে পারি। এই যে ধরো আমরা মানুষরা কিন্তু বহুকোষী জীব। অর্থাৎ আমাদের যে বডি, আমাদের বডিতে কিন্তু অসংখ্য কোষ আসছে। এই কোষগুলা কোত্থেকে আসছে? একটা মাতৃকোষ থেকে তার হুবহু অনুরূপ করে নতুন নতুন করে কোষ সৃষ্টি হচ্ছে। সেই প্রসেসটাকে আমরা বলতেছি কোষ বিভাজন। কোষ বিভাজন মেইনলি দুই রকমের আছে, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। আমরা আজকে জানবো মাইটোসিস সম্পর্কে। চলো তাহলে আমরা শুরু করি। মাইটোসিস সম্পর্কে জানতে হলে আমাদেরকে ফার্স্টে জানতে হবে মাইটোসিসের কয়টা ধাপ আছে। মাইটোসিস কোষ বিভাজনে কি হয়? মাইটোসিস কোষ বিভাজনে হুবহু একটা মাতৃকোষ থেকে তার সমগুণ সম্পন্ন, অর্থাৎ তার একদম লাইক হুবহু ইকুয়াল কোয়ালিটি, ইকুয়াল বৈশিষ্ট্য নিয়ে নতুন আরেকটা কোষ তৈরি হয়। মাইটোসিসের পাঁচটা ধাপ আছে। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আজকে আমরা প্রথম তিনটা সম্পর্কে জানবো। প্রোফেজ। প্রোফেজ ধাপে সবার প্রথমে কি হবে? প্রোফেজ ধাপে সবার প্রথমে আমরা যদি একটা উদ্ভিদ কোষ নিয়ে চিন্তা করি, দেখো একটা উদ্ভিদ কোষে কি কি জিনিস আছে। সবার বাইরে আছে তার কোষ প্রাচীর। এটা হচ্ছে তার সাইটোপ্লাজম এবং এটা হচ্ছে তার নিউক্লিয়াস। একটা নিউক্লিয়াসে কি কি জিনিস থাকে? একটা নিউক্লিওলাস থাকে, একটা নিউক্লিয়ার মেমব্রেন থাকে, একটা নিউক্লিওপ্লাজম থাকে এবং তার মধ্যে কিছু ছোট ছোট চিকন চিকন সুতার মতন কিছু অঙ্গ থাকে যাদেরকে আমরা বলি ক্রোমাটিন। তো এই যে তোমার একটা নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াসে প্রোফেজ ধাপে সবার প্রথমে কি শুরু হয়? নিউক্লিয়াসের প্রথম ধাপে সবার প্রথমে কোষের নিউক্লিয়াসটা আকারে বড় হতে হয়। আমি মাইটোসিস শুরু করার আগে একটা জিনিস বলি। একটা মাইটোসিস বা একটা যে কোষ বিভাজন, এই মাইটোসিস কোষ বিভাজনের দুইটা ধাপ। সবার প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয়, যাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। ক্যারিও মানে নিউক্লিয়াস, সিস মানে প্রসেস বা ধাপ। তাহলে যে প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন হয় তাকে আমরা ক্যারিওকাইনেসিস বলি এবং সেকেন্ড ধাপকে আমরা বলি সাইটোকাইনেসিস। প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয়, নিউক্লিয়াসের বিভাজন যখন শেষ হয়ে যায় তখন সাইটোপ্লাজমের বিভাজন হয়। আমরা যদি নেক্সট স্লাইডে দেখি, প্রথমে আমাদের এই নিউক্লিয়াসের ভিতরে যত রকমের কাজকাম আছে সবকিছু হয়। নিউক্লিয়াসের কাজকাম যখন শেষ হয়ে যায় তখন আমাদের সাইটোপ্লাজমটা বিভাজন হয়। তাহলে আসো আমরা ধাপগুলো নিয়ে একটু আরেকবার জানি। প্রথম ধাপের নাম হচ্ছে প্রোফেজ, দ্বিতীয় ধাপের নাম হচ্ছে মেটাফেজ, তৃতীয় ধাপের নাম হচ্ছে মেটাফেজ, চতুর্থ ধাপের নাম হচ্ছে অ্যানাফেজ এবং পঞ্চম ধাপের নাম হচ্ছে টেলোফেজ, যেগুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানবো। প্রোফেজ ধাপে কি হবে দেখো, আমি কি বললাম, প্রথমে মাইটোসিসে কি হয়? ক্যারিওকাইনেসিস হয়, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়। তার মানে নিউক্লিয়াসের যে বিভাজন হবে তাহলে নিউক্লিয়াসকে আকারে একটু বড় হতে হবে। তাই প্রথম পর্যায়ে যে প্রোফেজ ধাপে নিউক্লিয়াসের কোষটা আকারে বড় হতে থাকে এবং এই নিউক্লিয়াসের মধ্যে এই যে দেখো ছোট ছোট চিকন চিকন যে ক্রোমাটিন জালিকাগুলো আমরা দেখতেছি না, এদেরকে আমরা বলি ক্রোমাটিন জালিকা। সেই ক্রোমাটিন জালিকার ভিতর থেকে পানি বের হতে শুরু করে, পানি বের হতে শুরু করে। এখন তুমি একটু চিন্তা করো, তোমার সামনে এরকম করে লম্বা করে একটা দড়ি রাখা আছে, একটা দড়ি রাখা আছে, ঠিক আছে? এই দড়িটা পুরোপুরি পানি দিয়ে পূর্ণ, এই দড়িটা পুরোপুরি পানি দিয়ে পূর্ণ। তুমি একটু একটু করে যদি এই দড়িটা থেকে পানি বের করতে থাকো, একটু একটু করে তুমি যদি এই দড়িটা থেকে পানি বের করতে থাকো, এই দড়িটা তত বেশি কুঁচকে যাবে না? এই দড়িটা তত বেশি কুঁচকে যাবে, তত বেশি সংকুচিত হবে, তত বেশি খাটো হবে এবং তত বেশি মোটা হতে থাকবে। আমাদের এক্স্যাক্টলি এই সেম মেকানিজমটাই এই ক্রোমোজোমের মধ্যে হতে থাকে। একটা ক্রোমোজোমকে বিভাজন হওয়ার জন্য ক্রোমোজোমের খাটো হইতে হয় বা একটু মোটা হতে হয়। এই কারণে এই ক্রোমোজোম গুলা থেকে আস্তে আস্তে করে পানি বের হওয়া শুরু করে। যত পানি বের হতে থাকে তত ক্রোমোজোম গুলো মোটা এবং খাটো হতে থাকে। তাহলে প্রোফেজ ধাপে আমরা কি কি জিনিস হয় পড়লাম?
প্রথমে নিউক্লিয়াসটা আকারে বড় হতে থাকে এবং তার যে ক্রোমাটিন আছে, চিকন চিকন যে ক্রোমোজোম গুলো আছে, সেই ক্রোমোজোম গুলো আস্তে আস্তে পানি হ্রাস পেতে থাকে। পানি বের হওয়ার কারণে সেটা আরো বেশি কুঁচকানো শুরু করতে থাকে, আরো বেশি খাটো হতে থাকে এবং আরো বেশি মোটা হতে থাকে সেই ক্রোমোজোম গুলো। আর কি হয়, আমি যদি এখানে একটা ক্রোমোজোম আঁকি, এটা হচ্ছে একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমে দুইটা বাহু, উপরেরটাকে আমরা বলি শর্ট আর্ম, নিচেরটাকে আমরা বলি লং আর্ম। এবং শর্ট আর্ম এবং লং আর্ম মাঝখানে একটা বিশেষ বিন্দু দিয়ে আটকানো থাকে, যেই বিন্দুর নাম সেন্ট্রোমিয়ার। যেই বিন্দুর নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই যে তোমার এই সেন্ট্রোমিয়ার, এই তোমার প্রোফেজ ধাপে এসে কি হয়, এই সেন্ট্রোমিয়ারটা তো একটা ছিল, এই সেন্ট্রোমিয়ারটা দুইটা হয়ে যায়। এই সেন্ট্রোমিয়ার বরাবর এই ক্রোমোজোমের শর্ট আর্ম এবং লং আর্ম দুটা দুই ভাগে ভাগ হয়ে যায়। ক্রোমোজোমের শর্ট আর্ম এবং লং আর্ম দুটো দুই ভাগে ভাগ হয়ে যায়। এইভাবে আমাদের প্রোফেজ ধাপের আগে ক্রোমোজোম ছিল দেখতে এরকম, প্রোফেজ ধাপে এসে ক্রোমোজোমটা হয়ে যায় ঠিক এরকম, অর্থাৎ তার চারটা বাহু হয়ে যায়, দুটা বাহু থেকে চারটা বাহু হয়ে যায়। তাহলে দেখো প্রোফেজ ধাপটা যদি আমি আরেকটু বলি, দেখো নিউক্লিয়াসটা আকারে বড় হয়ে গেল প্রথম অবস্থা, এই ক্রোমোজোম গুলা থেকে আস্তে আস্তে পানি বিয়োজন শুরু হলো এবং এই সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যাওয়ার কারণে দেখো এখানে ক্রোমোজোমে দেখো দুইটা বাহু ছিল, এখানে হয়ে গেছে এখন চারটা বাহু। উপরে উদ্ভিদ কোষ দেওয়া, নিচে প্রাণী কোষ দেওয়া, কিন্তু মেকানিজম একদম সেম। এটাই হচ্ছে আমাদের প্রোফেজ ধাপ। আচ্ছা, তাহলে প্রোফেজ ধাপে আমরা কি কি জিনিস জানলাম? 1 নাম্বার, নিউক্লিয়াস বড় হয়ে গেল, ক্রোমোজোম থেকে পানি বিয়োজন শুরু হলো এবং সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমোজোম গুলো চারটা বাহুতে ভাগ হয়ে গেল, চারটা বাহুতে ভাগ হয়ে গেল এই সেন্ট্রোমিয়ার বরাবর। এই প্রত্যেকটা ভাগকে আমরা বলি ক্রোমাটিড। ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা এটাকে বলতেছিলাম ক্রোমোজোম। যখন এটা চারটা ভাগে ভাগ হয়ে গিয়েছে তখন এটাকে আমরা বলতেছি ক্রোমাটিড। এবার আসো প্রোমেটাফেজ ধাপে কি হয়। প্রোমেটাফেজ অর্থাৎ প্রোফেজ ধাপের পরে এবং মেটাফেজ ধাপের আগে। ঠিক আছে, প্রোফেজ ধাপের পরে এবং মেটাফেজ ধাপের আগে যে ধাপটা তাকে আমরা বলি প্রোমেটাফেজ। 1 নাম্বারের নাম থেকে কিছু অংশ, 3 নাম্বার ধাপের থেকে কিছু অংশ নাম নিয়ে এই সেকেন্ড ধাপটা শুরু হয়েছে। প্রোমেটাফেজ ধাপে এসে কি হয়, এটা একটা উদ্ভিদ কোষ আর এটা একটা প্রাণী কোষ। দুইটা কোষেই, উদ্ভিদ কোষ বলো এবং প্রাণী কোষে বলো, এক বিশেষ ধরনের একটা যন্ত্রের আবির্ভাব হয়। এক বিশেষ ধরনের একটা যন্ত্রের আবির্ভাব হয় যার নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র। যার নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল মানে হচ্ছে সুতা, তাই না? স্পিন্ডল মানে হচ্ছে সুতা, আমরা যদি ইংলিশ করি। দেখো তোমরা এই ছবি দেখতে পাচ্ছ, দেখো কতগুলো চিকন 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 সুতা আসতেছে। ঠিক আছে, এদেরকেই আমরা বলতেছি, দেখো এই সুতাটা একটা যন্ত্র তৈরি করে, এটাকেই আমরা বলতেছি স্পিন্ডল যন্ত্র। এটাকেই আমরা বলছি স্পিন্ডল যন্ত্র। হুট করে এই প্রোমেটাফেজ ধাপে এসে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটো কোষেই স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। প্রাণী কোষে এই স্পিন্ডল যন্ত্রটা তৈরি করে এক বিশেষ প্রকার অঙ্গাণু যার নাম হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল। প্রাণী কোষে এই স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে কে? এক বিশেষ প্রকার অঙ্গাণু যার নাম হচ্ছে সেন্ট্রিওল। প্রতিটা প্রাণী কোষে এক জোড়া অর্থাৎ দুইটা করে সেন্ট্রিওল থাকে। এই প্রোমেটাফেজ ধাপে এসে এই সেন্ট্রিওল দুইটা দুই মেরুতে চলে যায়। দুই মেরুতে চলে যায় এসে এই যে স্পিন্ডল যন্ত্র, যে স্পিন্ডল তন্তুগুলো আছে সেই স্পিন্ডল তন্তুগুলাকে আবির্ভাব করে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই সেন্ট্রিওলটা তো প্রাণী কোষে থাকে, সেন্ট্রিওলটা তো উদ্ভিদ কোষে থাকে না, তাহলে উদ্ভিদ কোষে স্পিন্ডল যন্ত্রটা কে তৈরি করে? এক বিশেষ প্রকার অঙ্গাণু যার নাম হচ্ছে মাইক্রোটিউবিউলস। মাইক্রোটিউবিউলস। এইটা তো এই মাইক্রোটিউবিউল সম্পর্কে তোমরা যখন আরেকটু বড় হবে, তোমরা তখন অনেক ছোট বাবু, মাত্র ক্লাস 8-এ পড়ো, যখন তোমরা ক্লাস 9-10-এ উঠবা, যখন তোমরা ইন্টারে উঠবা, তখন তোমরা মাইক্রোটিউবিউল সম্পর্কে জানবা। মাইক্রোটিউবিউলস হচ্ছে এক প্রকার কোষ কঙ্কাল। এক প্রকার কোষ কঙ্কাল। যেহেতু উদ্ভিদ কোষে সেন্ট্রিওল নেই, তাই এই সেন্ট্রিওলের কাজটার দায়িত্ব নেয় হচ্ছে সেই মাইক্রোটিউবিউলস। উদ্ভিদ কোষে এই মাইক্রোটিউবিউলসটা সুন্দর মতন সজ্জিত হয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি করে। এই স্পিন্ডল যন্ত্রগুলাতে এসে ওই যে আমরা প্রোফেজ ধাপে পড়লাম, প্রোফেজ ধাপে আমরা একটু আগে কি পড়লাম, যে ক্রোমোজোম গুলো 4 ভাগে ভাগ হয়ে যায় সেন্ট্রোমিয়ার বরাবর। এটাকে আমরা কি বলছি, মাঝ পোর্শনকে আমরা সেন্ট্রোমিয়ার বলেছিলাম। সেই সেন্ট্রোমিয়ারটা এসে এই যে তোমার এই স্পিন্ডল যন্ত্র যেগুলো আছে, সেই স্পিন্ডল যন্ত্র যে স্পিন্ডল তন্তুগুলো আছে, যে সুতাগুলো আছে, প্রত্যেকটা সুতা এই সেন্ট্রোমিয়ার বরাবর লেগে যায়, এই সুতার সাথে লেগে যায়। যেমন ধরো এইটা ধরো একটা স্পিন্ডল তন্তু, এই যে এটা হচ্ছে তোমার সেই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারটা এসে তোমার এই স্পিন্ডল যন্ত্রের সাথে লেগে যায়।
এভাবেই এটা হচ্ছে তোমার প্রোমেটাফেজ ধাপে এইটুকু জিনিসই হয়। দেখো এই পর্যায়ের একেবারে প্রথম দিকে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এই স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর অবস্থানকে বিষুবীয় অঞ্চল বলে, এটা আমরা নেক্সট স্লাইডে জানবো। মোট কথা হচ্ছে তোমার এই প্রোমেটাফেজ ধাপে এসে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। এই স্পিন্ডল যন্ত্রটা কে সৃষ্টি করে? প্রাণী কোষে সেন্ট্রিওল সৃষ্টি করে স্পিন্ডল যন্ত্রটা, এবং এই সেন্ট্রিওল দুটি এই চারিদিক থেকে বিভিন্ন ধরনের রশ্মিও বিচ্ছুরিত করে। এই রশ্মিগুলোকে অ্যাস্টার রে বলে। এই রশ্মিগুলোকে অ্যাস্টার রে বলে। তাহলে প্রোফেজ ধাপে কি কি জেনেছিলাম? নিউক্লিয়াস আকারে বড় হয় এবং ক্রোমাটিড তৈরি হয়, নিউক্লিয়াসের 4 ভাগে ভাগ হয়। প্রোমেটাফেজ ধাপে এসে স্পিন্ডল তন্তু সৃষ্টি করে, প্রাণী কোষ এটা সৃষ্টি করে সেন্ট্রিওল, উদ্ভিদ কোষ এটা সৃষ্টি করে মাইক্রোটিউবিউলস, এবং এই স্পিন্ডল তন্তু বরাবর যে ক্রোমোজোম গুলো 4 ভাগে ভাগ হয়েছিল তার সেন্ট্রোমিয়ার গুলো এসে যুক্ত হয়ে যায়। তার সেন্ট্রোমিয়ার গুলো এসে বিভিন্ন ভাবে এসে যুক্ত হয়ে যায়। আমাদের থার্ড স্টেপের নাম হচ্ছে মেটাফেজ। মেটা মানে মাঝখানে, মেটা মানে মিডল, ঠিক আছে? বাংলা ভাষায় মিডলকে আমরা বলি বিষুবীয় অঞ্চল, বিষুব অঞ্চল। এটাকে আমরা ভৌগোলিক ভাষাও বলতে পারি। বাংলা ভাষায় মিডলকে আমরা বলি বিষুব অঞ্চল। তাহলে দেখো মেটাফেজ, ফেজ মানে হচ্ছে ধাপ, মেটা মানে হচ্ছে মাঝখানে বা বিষুব অঞ্চলে। তাহলে যেই ফেজে এসে ক্রোমোজোম সবগুলা একদম মিডল পয়েন্টে চলে আসবে, একদম মিডল পয়েন্টে চলে আসবে, সেই ফেজটাকে আমরা বলতেছি মেটাফেজ। তাহলে মেটাফেজে যে কিচ্ছু হয় না, মেটাফেজে এসে কিছুই হয় না। ওই যে তোমার প্রো মেটাফেজ ধাপে এসে সেন্ট্রোমিয়ার গুলা দেখো একটু উঁচু নিচু ছিল, একটা এখানে একটা এখানে আরেকটা এখানে, সেই সবগুলা সেন্ট্রোমিয়ার একসাথে একদম সিরিয়াল বাই মিডল পয়েন্টে এসে চলে আসে, একদম মিডল পয়েন্টে এসে চলে থাকে। আর মনে আছে আমরা যে প্রোফেজ ধাপে 1 নম্বর ধাপে বলছিলাম যে নিউক্লিয়াস গুলার মধ্যে থেকে পানি বিয়োজন হইতে থাকে, যার ফলে ক্রোমোজোম গুলা থেকে পানি বিয়োজন হতে থাকে, যার ফলে ক্রোমোজোম গুলো আস্তে আস্তে খাটো এবং মোটা হতে থাকে। প্রোমেটাফেজ ধাপে এসেও প্রোমেটাফেজ ধাপে এসেও কিন্তু এদের মধ্যে পানি বিয়োজন চলতেই থাকে। মেটাফেজে এসেও কিন্তু এদের মধ্যে পানি বিয়োজন চলতে থাকে। চলতে চলতে এক পর্যায়ে এই পানি বের হইতে হইতে ক্রোমোজোম গুলা এত 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 মোটা মোটা হইতে হইতে একেবারে একদম সর্বোচ্চ পরিমাণ খাটো এবং মোটা হয়ে যায়। এই যে মেটাফেজ পর্যায়ে, এই মেটাফেজ পর্যায়ে এসে সে ক্রোমোজোম গুলা থেকে পানি বিয়োজন হইতে হইতে তারা সর্বাধিক মোটা এবং খাটো হয়, এবং তখনই এদেরকে মাইক্রোস্কোপে সবচেয়ে সুন্দরভাবে দেখা যায়। তোমরা যখন ক্লাস 9-10-এ উঠবা, তোমাদেরকে পেঁয়াজের কোষের থেকে তোমাদেরকে ক্রোমোজোম বের করতে দিবে মাইক্রোস্কোপে। যদি তখন তোমরা সেখানে মাইক্রোস্কোপে ক্রোমোজোম দেখতে পাও, তখন বুঝবা যে সেই ক্রোমোজোমে যে সেই পেঁয়াজটা যেটা তোমাদেরকে পরীক্ষা করতে দিবে আর একটু বড় হইলে, সেই পেঁয়াজে তুমি যে ক্রোমোজোম গুলা দেখবা এরা সবাই মেটাফেজ পর্যায়ে থাকে। মেটাফেজ পর্যায়েই শুধুমাত্র ক্রোমোজোম মাইক্রোস্কোপের নিচে দেখা যায়। মেটাফেজ পর্যায় ছাড়া ক্রোমোজোম কখনোই মাইক্রোস্কোপের নিচে দেখা যায় না। আমরা যখন ক্রোমোজোমকে মাইক্রোস্কোপের নিচে দেখি, যখনই আমরা দেখি তার মানে হচ্ছে এটা মেটাফেজ পর্যায়ে থাকে। তাহলে মেটাফেজ পর্যায়ে কি হয়? মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম সবগুলো স্পিন্ডল যন্ত্রের একেবারে বিষুবীয় অঞ্চল বা মিডল পয়েন্টে চলে আসে, এবং এই পর্যায়ে পানি বিয়োজন হইতে হইতে এমন অবস্থা হয় যে ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো এবং সবচেয়ে মোটা হয়। তখন তাদেরকে সবচেয়ে সুন্দরভাবে দেখা যায়, এবং তখনই আমরা মাইক্রোস্কোপে এদেরকে দেখতে পারি সুন্দর মতন। আচ্ছা, বিশ্বাস রেখো বুকের ভেতর, প্রত্যয় অনুভবে, স্বপ্ন জয়ের যুদ্ধে এবার সফল তুমি হবে। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমাদের মাইটোসিস ধাপের প্রথম 3 পর্যায়ের ক্লাসটা এখানেই থাকলো। আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদেরকে অ্যানাফেজ এবং টেলোফেজ পর্যায়ে দেখাবো, এবং একই সাথে সাইটোকাইনেসিস দেখিয়ে তোমাদের পুরো যে মাইটোসিসের প্রসেসটা আছে সেই প্রসেসের কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। আমি আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাদেরকে জানাবে। আমরা চেষ্টা করবো তোমাদেরকে সবসময় তোমাদের পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে।